গল্প ভাগ্যের পরিহাস। লেখায় আরাধ্য ইসলাম। আহিতাকে ঘিরে দাঁড়িয়ে আছে একদল সিনিয়র ছেলে। তার ভার্সিটিতেই পড়ে ছেলেগুলো নানা রকম প্রশ্নের বাণ ছুড়ে দিচ্ছে আহিতার দিকে। একটা প্রশ্নের উত্তর দিতে না দিতেই আর একটা প্রশ্ন। ভাইবা বোর্ডের থেকে কম যাচ্ছে না তারা। আহিতা রীতিমতো কাঁপছে ভয়ে। একে তো ভার্সিটিতে তার আজ প্রথম দিন, তার উপর বড় ভাইদের এরকম অত্যাচার নিতে পারছে না সে একেবারে। কিন্তু তার কিছু করারও নেই। এইসব জিনিস থেকে বাঁচতেই তো সে 1 মাস পর থেকে ক্লাস শুরু করলো। কিন্তু তার শেষ রক্ষা বুঝি হলো না। হঠাৎ একজন সিনিয়র ভাই আহিতাকে গান শোনাতে বলল। আহিতা একটা রবীন্দ্রসঙ্গীত শুরু করলো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়াতরি এই ঘাটে। মিষ্টি কণ্ঠ তার, যে কেউ তার গানে পাগল হয়ে যাবে একবার শুনেই। গান শেষ হওয়ার পর ছেলেগুলো অনেকক্ষণ অবাক হয়ে তাকিয়েছিল আহিতার দিকে। হিজাব পরে দাঁড়িয়ে থাকা শ্যামবর্ণের এই মেয়েটি এত সুন্দর গান করে। ভেবেছিল সব বিশ্রী গলায় কোন একটা হাস্যকর গান করবে আর তারা জিনিসটার মজা লুটবে। কিন্তু আহিতা তো তাদের সেই ইচ্ছায় পানি ঢেলে দিল। সবাইকে চুপ থাকতে দেখে আহিতা বলল, আমি কি এখন যেতে পারি? তার প্রশ্নে সবাই বাস্তবে ফিরল। একজন বলে উঠল, যাবে। তার আগে বল, এত লম্বা হিজাব মাথায় জড়িয়েছ কেন? মনে তো হয় না শুধু ধর্মের জন্য। আর তোমার পুরো নামটা তো বললে না। আমার নাম আহিতা সাহা। আহিতা সাহা? তার মানে তো মুসলিম না তুমি। তাইলে হিজাব কেন পরেছ? খুল এইটা। এই কথা বলেই ছেলেটা আহিতার হিজাবে হাত দিল। তখনই আহিতা ছেলেটার হাত চেপে ধরল। উপস্থিত সকলে রীতিমতো অবাক। সব কথা চুপ করে মেনে নিচ্ছিল যে মেয়েটি সে হঠাৎ এরকম রূপ কেন ধরল, তার চোখ লাল হয়ে কেন আসছে। যার হাত ধরেছে সেই ছেলেটাও অবাক হয়ে তাকিয়ে আছে আহিতার দিকে। আহিতার নীরবতা ভেঙে মুচকি হেসে বলে উঠল, আমার হেজাবের নিচে তার মাথা ছাড়া আর কিছুই দেখতে পারবেন না। কি দরকার একটা মেয়েকে এরকম ভাবে অপমান করার? টাক মাথা। মেয়ে মানুষ হয়ে চুল রাখো না বলতে লজ্জা লাগছে না? হা হা। না ভাইয়া, আমার কেন লজ্জা লাগবে? লজ্জা লাগার মতো তো কিছুই করিনি আমি। যা হয়েছে ঈশ্বরের আদেশে হয়েছে। কেন? তোমাকে সৃষ্টিকর্তা বলেছেন চুল না রাখতে? হাসালে। হা হা হা। আপনাদের হাসাতে পেরেছি এই আমার জন্য অনেক। কাহিনী বাদ দিয়ে বল, চুল কেন রাখো না? আমার চুল থাকে না তাই রাখি না। আমার চুল নেই, এই জন্য বড় করার প্রশ্নও আসে না। ছেলেটা আহিতার এরকম হেলিতে বেশ রেগে গেল। রাগে তার চোখ লাল হয়ে যাচ্ছে। সে বেশ জোরে বলে উঠল, এই মেয়ে, চুল থাকে না মানে কি? ইয়ার কি মারো সিনিয়রদের সাথে? সাহসও কম না তোমার। ইয়ার কি কেন করবো আমি? হা হা। আমার ক্যান্সার, চুল পড়ে গেছে সব, তাই চাইলেও চুল বড় করতে পারি না। আপনাদের কথা শেষ হলে আমি কি আসতে পারি? ছেলেটা আর কিছু বলতে পারল না। চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আহিতা চলে গেল। এতক্ষণ দূরে দাঁড়িয়ে দেখছিল সব শুভ্র। তার নিজের উপর খুব রাগ হচ্ছে এখন। ও নিজেই তো হিজাব পরা এই মেয়েটিকে দেখে ওর বন্ধুদেরকে পাঠালো ওই অচেনা মেয়েটির কাছে। না, কাজটা একদমই ঠিক করেনি সে। না জেনে মেয়েটিকে কষ্ট দিয়ে ফেলেছে। একজন মানুষ কতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে পারে আর দেখেছে সে। নিজেকে তার অপরাধী বলে মনে হচ্ছে। কিন্তু মেয়েটা চোখের পলকেই গেল কই? একবার তো মাফ চাওয়া দরকার তার। সারা ভার্সিটি খুঁজেও কোথাও পেল না শুভ্র মেয়েটাকে। মন খারাপ করেই চলে আসলো সে বাড়িতে। আহিতা এই ঘটনার পর থাকতে পারেনি এক মুহূর্তও ভার্সিটিতে। সোজা বাড়ি চলে এসেছে। বাড়ি ফিরেই দরজা দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে সে।
যতই সবার সামনে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে আহিতা, কিন্তু আসলে তো সে এতটা শক্ত নয়। নিজের মৃত্যু সময় জানা থাকলে যে প্রতিটা মুহূর্ত মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়, এই কষ্টটা তো একা নিজেকেই পেতে হয়। কেউ নেই ভাগ নেওয়ার, কষ্টটা কমিয়ে দেওয়ার। অনেক কাঁদে আহিতা। তার মা এসে কতবার ডেকে গেছে, কিন্তু আহিতা দরজা খোলেনি। বাবার ডাকগুলোও তাকে রাজি করাতে পারেনি দরজা খোলার জন্য। শেষ রাতে খিদে পাওয়ায় আহিতা দরজা খুলে ডাইনিং এ আসে। এসে দেখে তার মা ডাইনিং টেবিলের উপরেই মাথা রেখে ঘুমিয়ে আছে। খুব খারাপ লাগে ওর। ওর জন্য মা এইখানেই ঘুমিয়ে পড়েছে। সামনে এগিয়ে দেখে 2টা প্লেটে ভাত বেড়ে রাখা। বুঝতে বাকি রইল না আহিতার যে তার মা তার জন্য না খেয়ে অপেক্ষা করছিল। আহিতা হাত ধুয়ে এসে মাকে ঘুম থেকে রেখে তোলে এবং নিজের হাতে মাকে খাইয়ে দেয়। সাথে নিজেও খেয়ে নেয়। দূরে এক মসজিদ থেকে আজানের মিষ্টি শব্দ ভেসে আসছে। আহিতা মায়ের সাথে ডাইনিং টেবিল গুছিয়ে ঘুমাতে চলে যায়। ঘুমিয়ে পড়ে আহিতা। এখন তার মন একটু ভালো। তবে সে সিদ্ধান্ত নেয় কিছুদিন ভার্সিটিতে যাবে না। আর তাই আজ অনেক বেলা পর্যন্ত ঘুমাবে। যেই ভাবা সেই কাজ। এদিকে সারা রাত ঘুম হয়নি শুভ্র। সারা রাত অনুশোচনায় ভুগেছে সে। আজ যেভাবেই হোক মেয়েটাকে খুঁজে বার করবেই শুভ্র। আজানের শব্দ কানে আসায় শোয়া থেকে উঠে পড়ে শুভ্র। নামাজ পড়ে 1 কাপ কফি নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। পূব আকাশে লালা আভা দেখা যাচ্ছে। কখন 9টা বাজবে এখন শুধু সেই অপেক্ষা। শুভ্র 9টার আগেই ভার্সিটিতে পৌঁছে গেল। গতকাল রায়ানকে শুভ্র বন্ধু বলে গেছিল আহিতা সাহা নামের মেয়েটার সব তথ্য বের করে রাখতে। তার কথা মতো রায়ান সব তথ্য বের করে রেখেছিল। মেয়েটা কেমিস্ট্রিতে অনার্স করছে তাদের ভার্সিটিতে। শুভ্র জানতে পারলো আর আহিতা আসেনি ভার্সিটিতে। শুভ্র ভাবল ঠিক আছে, ব্যাপার না, আজ না আসুক, কাল তো আহিতা আসবে। কাল কথা বলবে না হয় আহিতার সাথে। আজ 1 সপ্তাহ হয়ে গেল। আহিতা ভার্সিটিতে যাচ্ছে না। আহিতার মা রান্নাঘর থেকে আহিতাকে জিজ্ঞেস করল, কি রে আহি, তোর কি ভার্সিটি অফ? সেই দিনের পর থেকে যাচ্ছিস না যে? আহিতা টিভি চ্যানেল পরিবর্তন করতে করতে বলল, না মা, এমনিই যাচ্ছি না। আহিতার মা রান্নাঘর থেকে এসে মেয়ের পাশে বসে বলল, সত্যি করে বলতো মা, সেই দিন কি হয়েছিল? উফ মা, কতবার বলবো কিছু হয়নি? শোন, আমি তোর মা। তোকে পেটে ধরেছি আমি। তোর মিথ্যা বুঝি আমি। আহিতা কিছু বলতে যাবে এর মধ্যেই ওদের বাড়ির কলিং বেল বেজে উঠল। যা গিয়ে দরজাটা খোল। আমি রান্নাঘরে যাচ্ছি। আচ্ছা। আহিতা হিজাবটা জড়িয়ে নিয়ে দরজা খুলল। দরজা খুলে অপরিচিত এক ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলো আহিতা। এখন তাদের বাড়িতে কোন ছেলে আসার তো কথা নয়। জি, কাকে চান? আপনাকে। সরি। হা হা। সব কথা কি এইখানে বলবেন? ভিতরে ডাকবেন না? এর মধ্যে রান্নাঘর থেকে আহিতার মা বলল, কে এসেছে রে আহি? চিনি না মা। তুমি এসে দেখ। আহিতার মা রান্নাঘর থেকে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে আসল। ছেলেটিকে দেখে জিজ্ঞেস করল, নাম কি বাবা তোমার? আন্টি, আমি শুভ্র। আহিতাদের ভার্সিটিতে পড়ি। এইবার 3rd ইয়ার। আচ্ছা আচ্ছা বাবা। ভিতরে এসো। শুভ্র আহিতার আম্মুর কথা শুনে ভিতরে গেল। ভিতরে গিয়ে বেশ খানিকক্ষণ ড্রয়িং রুমটা দেখল। বেশ সাজানো গোছানো। ঢুকেই কিছুটা ফাঁকা জায়গা। এই জায়গাটুকু পেরিয়ে সোফা সেট। তার সামনে টিভি। এক কোণে একটা অ্যাকুরিয়াম।
কিছু ফুলদানিও আছে, স্থানে স্থানে রাখা। দেখেই বুঝে নিল শুভ্র যে আহিতার পরিবারের সদস্যগুলো নিঃসন্দেহে শৌখিন। হঠাৎ পাশে একটা দেওয়ালে শুভ্র চোখ আটকে গেল। প্রথমে একটা বাচ্চা মেয়ের ছবিতে চোখ গেল। পাশের ছবিগুলো দেখে বুঝতে পারলো এগুলো আহিতার ছবি। ছোট থেকে তার বর্তমান বয়স পর্যন্ত সব বয়সের ছবি আছে। দেওয়ালটা যেন আহিতার জীবনের প্রতিটা স্তরকে সবার সামনে তুলে ধরেছে। ছবিগুলো দেখে শুভ্র মনে মনে বলল, মেয়েটাকে অনেক আদরে মানুষ করছে তার বাবা মা। ছবিগুলো তারই প্রমাণ দিচ্ছে। শুভ্র ঘোর কাটল আহিতার মায়ের কথায়। বাবা তুমি বসো, আমি কফি নিয়ে আসি। না না আন্টি, আমি কিছুই খাবো না, আপনি ব্যস্ত হবেন না। আহিতা শুভ্র কথা শুনে মনে মনে বলল, হো, ব্যস্ত হবেন না বললেই হলো না। আমার মাকে আপনাকে না খাইয়ে পাঠাবে ভেবেছেন? খাবেনই না যখন আসার কি দরকার বুঝি না। হো, তোমার খোঁজ নিতে এসেছিলাম। ভার্সিটি যাচ্ছ না কেন? আহিতা তো অবাক হয়ে গেল। শুভ্র কিভাবে বুঝলো ও মনে মনে কি বলছে? শুভ্র কি তবে মন পড়তে পারে? আশ্চর্য তো। আহিতা উত্তর দিল, এমনি। আপনি আমাকে চিনেন কি করে? সেইটা তো সিক্রেট মামনি। যাও রেডি হয়ে আসো, আমরা ভার্সিটিতে যাব। আমি যাব না। আহ, আহি, যা না মা। বাড়িতে বসে থাকতে তোর কষ্ট হয় তা আমি খুব বুঝি। আহিতার মা, তা ঠিক বলেছ, তবে আমি একাই যেতে পারবো। আমার সাথে গেলে কোন সমস্যা? শুভ্র, না, ঠিক তা না। আচ্ছা, আপনি বসুন, আমি তৈরি হয়ে আসি। আচ্ছা যাও, আমি কফি নিয়ে আসি। তুমি বসো। আহিতার মা। শুভ্র এইবারক্ষণ প্রতিবাদ করেনি, কারণ ও এই রুমটাতে একটু একা থাকতে চাইছিল। আহিতার ছবিগুলো একমনে দেখবে তাই। আহিতার মা চলে যাওয়ার সাথে সাথে শুভ্র বসা থেকে উঠে ছবিগুলোর দিকে গেল। খুব মন দিয়ে দেখছে আহিতা ছবিগুলো। কিছু ছবি সে তার ফোনে তুলে নিল। এর মধ্যে আহিতার মা কফি নিয়ে চলে আসল। শুভ্র পাশে দাঁড়িয়ে বলল, বাবা তোমার কফিটা। শুভ্র ঘোর কাটল, আহিতার মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে কফিটা নিল। কিছু বলল না। কিছুক্ষণ নীরবতার পর আহিতার মা আহিতার ছবিগুলোর দিকে তাকিয়ে বলল, বড় আদুরে মেয়ে আমাদের। কখনো ভাবিনি ওর সাথে এমনটা হবে। আমাদের পৃথিবীটা থমকে গেছে এই দুঃসংবাদটা পাওয়ার পর থেকে। চোখের কোণ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল আহিতার মায়ের। শুভ্র আহিতার মায়ের দিকে তাকিয়েছিল। কফির খালি কাপটা আহিতার মায়ের দিকে বাড়িয়ে দিয়ে শুভ্র আহিতার ছবিগুলোর দিকে তাকালো। তারপর হাত দুটো পকেটে গুজে বলল, কিচ্ছু হবে না আহিতার। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন। শুভ্র কথায় আহিতার মাথার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। এর মধ্যে আহিতা তৈরি হয়ে বেরিয়ে এল। মা, আমি তৈরি। শুভ্র আহিতার দিকে তাকালো। আজও সে হিজাব পরেছে। চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক। শ্যামবর্ণা এই মেয়ের প্রতি যে কেউ সহজেই মায়া জড়িয়ে গেলে তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না। বরং কেউ মায়া না জড়ালে সেটা হবে বিস্ময়কর। আহিতা শুভ্রের সামনে এসে দাঁড়ালো। চোখের সামনে হাতটা নিয়ে গিয়ে একটা তুড়ি মারতেই শুভ্র বাস্তবে ফিরল। আহিতা বলল, তবে যাওয়া যাক? হ্যাঁ, চল। মা গেলাম। দুপুরে এসে একসাথে খাবো। টাটা। আচ্ছা, সাবধানে যাস। ওরা বাড়ি থেকে বেরিয়ে গেল। রাস্তায় এসে শুভ্র দুইটা রিকশা ডাকলো। আহিতা অবাক হয়ে শুভ্রকে প্রশ্ন করলো, দুইটা রিকশা কি হবে? শুভ্র মুচকি হেসে বলল, তুমি কি আমার সাথে এক রিকশায় যেতে চাইছো?
আমার অবশ্য আপত্তি নেই, তবে তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি স্বাভাবিক উপভোগ করছো না আমার সাথে, তাই দুইটা ডাকলাম। তুমি চাইলে একটাকে ছেড়ে দিচ্ছি। আহিতা আসলেই অস্বস্তি বোধ করছিল, তাই ও তাড়াতাড়ি করে উত্তর দিল, না না, ঠিক আছে, ছাড়তে হবে না, আমরা আলাদাই যাই। ওর কথা শুনে শুভ্র হাসল। তারপর দুইজন দুইটা রিকশায় উঠল। গন্তব্য তাদের ভার্সিটি। ভার্সিটিতে শুভ্র আগে পৌঁছাল। ভার্সিটি পৌঁছে শুভ্র আহিতার জন্য মেইন গেটের সামনেই অপেক্ষা করছিল। প্রায় 10 মিনিট পর আহিতার রিকশা ভার্সিটি পৌঁছাল। শুভ্র আহিতাকে দেখার পর গেটের পাশেই দাঁড়িয়ে ছিল। আহিতা ভাড়া মিটিয়ে শুভ্র দিকে এগিয়ে আসল। অন্য কোনো ছেলে হলে হয়তো আহিতাকে দেখার সাথে সাথে এগিয়ে গিয়ে নিজেই ভাড়াটা দিয়ে দিত, কিন্তু শুভ্র তা করল না। বরং সে এমন কিছুই করল না যাতে আহিতা অস্বস্তি বোধ করে। আহিতা শুভ্র পাশে এসে দাঁড়াতেই শুভ্র বলল, চল ভিতরে যাই, আজ সব ক্লাস করবে, 2টায় তোমাদের ক্লাস শেষ হবে, ক্লাস শেষ করে বাড়ি চলে যেও, এর আগে যেন বাড়ি যেতে না দেখি। এইটা বলেই শুভ্র ভার্সিটির ভিতরে যাওয়া শুরু করলো। আহিতা শুভ্র পিছনেই ছিল। আহিতা হাঁটতে হাঁটতে বলল, আপনি আমাকে হুকুম করছেন? জানেন তো আমি কখনোই কারো কথায় চলি না, নিজের যেটা ভালো মনে হয় সেটা করি সব সময়ই। আজ আপনার কথায় এইখানে এসেছি এইটা যদি ভেবে থাকেন তবে ভুল করছেন। আমি আজ এসেছি বাইরে বসে থাকতে ভালো লাগছিল না তাই, নিজের ইচ্ছায়। মুচকি হেসে শুভ্র বলল, ওহো আচ্ছা, জি, তাই আজ সম্পূর্ণ ক্লাস করতে পারবো কিনা জানি না, যখন ইচ্ছা হবে চলে যাব। আহিতা, আচ্ছা যেও। শুভ্র। এই কথাগুলো শেষ করে আহিতা তার পথে দিক পরিবর্তন করল। আহিতা নিজে ক্লাসে গেল আর শুভ্র গেল ওদের আড্ডা দেওয়ার জায়গায়। আহিতা ক্লাসে গিয়ে বসতে না বসতে আগের দিনের সেই ছেলেগুলো এসে হাজির। সবার হাতেই একটা করে গোলাপ। সবাই আহিতাকে গোলাপ দিল আর সরি বলল। যে ছেলেটা আহিতার হিজাব ধরতে গেছিল সেদিন, সে বলল, কিছু মনে করো না আপু, আমি বুঝতে পারিনি সেদিন। আমি কিছু মনে করিনি ভাইয়া। ঠিক আছে, আপনারা আমার থেকে বড়, সরি বলে আমাকে লজ্জা দিবেন না, শুধু মন থেকে অনুতপ্ত হলেই হবে। আমি মুখে বলা সরিতে বিশ্বাস করি না। এখনো রেগে আছো? না, আমাকে রাগানো অতটা সোজা কাজ না। আমি রাগ করি না। হা হা। আচ্ছা, তোমাদের ক্লাস শুরু হবে এখনই, আমরা আসি। ঠিক আছে। ছেলেগুলো চলে যাওয়ার পর পরই ক্লাসে স্যার ঢুকলো। আহিতা মন দিয়ে ক্লাসটা করলো। ক্লাস শেষে আহিতা মাঠে গিয়ে বসলো। মাঠে আহিতা একাই বসেছিল। ওর এখনো কোন বন্ধু হয়নি এইখানে, হবেই বা কি করে? সে তো এতদিনে মাত্র 2বার ভার্সিটি এসেছে। হঠাৎ পিছনে তার উপস্থিতি টের পেল। তাকিয়ে দেখে শুভ্র দাঁড়িয়ে আছে। আহিতার পাশে বসতে বসতে শুভ্র বলল, কি ব্যাপার একা একা বসে আছো যে? এখন কোন ফ্রেন্ড হয়নি? কিভাবে হবে? মাত্র তো 2 দিন আসলাম। ওহো, তা প্রথম ক্লাস কেমন লাগলো? কিছুই বুঝিনি। আমি তো অনেকগুলো ক্লাস মিস করেছি, জানি না কিভাবে এতদিনের পড়া কভার করব। চিন্তা করো না, হয়ে যাবে। চিন্তা, হা হা, আমি কিছু নিয়ে চিন্তা করি না। আজ আছি, কাল নেই। এই অবস্থায় চিন্তা কেন করব? আমি আমার ভার্সিটি লাইফ পার করতে পারবো কিনা ঠিক নেই। আজ বলেছ ঠিক আছে, নেক্সট টাইম যেন আর এইগুলো না শুনি। ক্লাসে যাও, এইখানে আর বসো না। এটা বলে শুভ্র চলে গেল। শুভ্র যাওয়ার কিছুক্ষণ পর আহিতা উঠে গেল।
ক্লাসে গিয়ে বসে দেখি পাশের মেয়েটা একটা গল্পের বইয়ে মুখ ডুবিয়ে বসে আছে। কথা বলবে কি বলবে না দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল আহিতা। অবশেষে মনের সাথে যুদ্ধ করে পাশের মেয়েটার দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি আহিতা। তুমি? মেয়েটা বই থেকে মুখ তুলে আহিতার দিকে তাকালো। তারপর আহিতার সাথে হাত মিলিয়ে বলল, আমি ইরা। কেমন আছো তুমি? এই তো ভালোই। তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আগের ক্লাসে তো তোমাকে দেখলাম না। হ্যাঁ, আমার আসতে একটু দেরি হয়ে গেছিল, তাই আর ঢুকিনি ক্লাসে। স্যার দেরি করে ঢুকলে রাগ করেন। এইভাবে বেশ কিছুক্ষণ কথা হলো তাদের। অল্প সময়ে ভালোই বন্ধুত্ব হয়ে গেল। নিজেদের মধ্যে ফোন নাম্বার বিনিময়ের পর্বটা সেরে ফেলল তারা। আহিতা কথার মধ্যে জানতে পারল ইরাদের বাড়ি আর আহিতাদের বাড়ি একই দিকে। পাশাপাশি না হলেও একই রাস্তা দিয়ে ইরাদের বাড়ি যেতে হয়। ইরাদের বাড়ি পার করে কিছু দূর গেলেই আহিতাদের বাড়ি। এর মধ্যে একজন এসে জানালো পরের ক্লাসটা হবে না। লেকচারার আসেননি। এইটা আবার কেমন কথা? তিনি জানতেন না আজ তার ক্লাস আছে? আহিতা, বাদ দাও তো। এইটা রোজকার কাহিনী। এসেছেন ঠিকই, কিন্তু ক্লাস নেবেন না। তুমি এখন বাড়ি যাবে তো? ইরা, হ্যাঁ। চল একসাথে যাই। আচ্ছা চল। দুইজন বাড়ির পথে রওনা হলো। গেটের সামনে আহিতা শুভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখলো। চোখাচোখি হতেই দুইজন মুচকি হাসি দিয়ে একে অপরকে বিদায় জানালো। ইরাকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে আহিতা বাড়ি চলে গেল। ইরা ভেতরে যেতে বললেও আহিতা গেল না। এই রিক্সা ছেড়ে দিলে আর রিক্সা পাওয়া যাবে না, এই বিষয়টাকে কারণ হিসেবে দাঁড় করিয়ে বিদায় নিল ইরার কাছ থেকে। বাড়িতে গিয়ে আহিতা দেখে ওর মা খাওয়ার বাড়ছে। ওর মাকে উদ্দেশ্য করে আহিতা বলল, তুমি কি করে বুঝলে আমি এখন আসবো? শুভ্র কল করেছিল। ও বলল, সে আমার বাড়ির নাম্বার পেল কি করে? অবাক হয়ে আহিতা বলল, কি জানি। যাই হোক, যা ফ্রেশ হয়ে আয়। হ্যাঁ যাচ্ছি। আহিতা ফ্রেশ হয়ে মায়ের সাথে খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে আহিতা একটু রেস্ট নিল। তারপর বিকালে এক কাপ কফি করে নিয়ে ছাদের দিকে পা বাড়াল। ছাদে গিয়ে রাস্তার দিকটাতে কফি হাতে দাঁড়াল আহিতা। আশেপাশে দৃশ্য দেখতে দেখতে চোখ গেল সামনের বাড়িটার দিকে। বাড়িটার সামনে 3টা ট্রাক দাঁড়ানো। ট্রাক ভর্তি সব আসবাবপত্র ট্রাক থেকে নামিয়ে বাড়ির ভিতর নেওয়া হচ্ছে। মনে হয় নতুন কেউ উঠলো বাড়িতে। আহিতা এটুকু দেখে আর দাঁড়াল না, কারণ ওর কফিটা শেষ। রুমে এসে কফির মগটা রেখে বই খাতা নিয়ে বসলো পড়ার জন্য। ওইদিকে অনেক ব্যস্ত সময় কাটছে শুভ্র। এত মালপত্র একদিনে নিয়ে আসা কি এত সোজা? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আহিতা ছাদ থেকে যাদের মালভর্তি ট্রাক দেখেছিল তা আর অন্য কারো না, শুভ্রদেরই। শুভ্র আম্মু তো ক্ষেপে আগুন। নিজেদের অত সুন্দর বাড়ি থাকতে কেউ ভাড়া বাড়িতে ওঠে। অনেক বকাবকিও করেছে এ নিয়ে, কিন্তু শেষমেশ ছেলে জেদের কাছে হার মানতে হয়েছে তাকে। সারাদিন অনেক কাজ করে রাতে না খেয়েই শুয়ে পড়ল শুভ্র। ভেবেছিল কিছুক্ষণ শুয়ে আবার উঠে পড়বে, কিন্তু তা আর হলো কই। শোয়ার সাথে সাথেই ঘুম। ঘুম ভাঙল ওর ভাবির ডাকে, এই শুভ্র মহারাজ উঠুন, খাবারটা খেয়ে নিয়ে আমাকে উদ্ধার করুন তো। চোখ ডলতে ডলতে শুভ্র বলল, রেখে যাও। খেয়ে নিচ্ছি। সে না হয় গেলাম। তা মেয়েটাকে তো এখনো দেখালে না, যার জন্য আমাদের এত খাটালে। আম্মুর এতগুলো বকা শোনা লাগলো সেই মহারানীকে দেখাও। কাল ঘুম থেকে সকাল সকাল উঠে আমার বারান্দায় যেও, দেখতে পারবে। শুভ্র কানটা টেনে ধরে ভাবি বলল, এই জন্যই কি তবে মহারাজ এই রুমটা নিলেন? ভাবি লাগছে।
ছাড় তো, মুখ ধুয়ে আসি। হ্যাঁ তাই যান। শুভ্র মুখ ধুয়ে এসে খাওয়া দাওয়া সেরে নিল। খাওয়া শেষে বারান্দায় গিয়ে দেখে সামনের রুমের লাইটটা এখনো জ্বলছে। রুমে এসে ফোনটা নিয়ে আহিতাকে কল করলো। আহিতা ফোন হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার। এত রাতে আননোন নাম্বার ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে কেটে গেল কলটা। আহিতা ভেবেছিল হয়তো আর কল দিবে না, কিন্তু আহিতাকে ভুল প্রমাণ করে শুভ্র আবার কল দিল। আহিতা ফোন ধরে। হ্যালো, কে বলছেন? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি। কথা বলছিলেন না যে? এমনি। ভালো লাগছিল তোমাকে শুনতে। আসলে কথা বলতে চেয়ে আহিতার কণ্ঠ শোনার পর শুভ্র কথা বলতে পারছিল না কোনো এক অজানা কারণে। হয়তো নিজের প্রেয়সীর কণ্ঠ শুনে শুভ্র আটকে গেছিল, অথবা ভুলে গেছিল এখন ওর জবাব দেওয়ার পালা, অথবা অন্য কিছু। এর কোন ব্যাখ্যা শুভ্র কাছে নেই। ফোনের অপর প্রান্তের মানুষটার এরকম কথায় বেশ অবাক হলো আহিতা, সাথে কিছুটা রাগান্বিত। কণ্ঠ শুনে পরিচিত কেউ বলেই মনে হচ্ছে তার। তাই আর কলটা কেটে না দিয়ে কথা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল আহিতা। কে বলছেন আপনি? আহিতা। মানুষ। দেখুন, এরকম হেয়ালি আমার পছন্দ না। কে বলছেন কাইন্ডলি বলুন। আমি শুভ্র। ও আচ্ছা। তা এত রাতে কল করলেন যে? ঘুমানি কেন এখনো? অনেক দিন ক্লাস মিস হয়েছে তো, তাই পড়াগুলো একটু শেষ করার চেষ্টা করছি। তার রাত তো অনেক হলো, আর কতক্ষণ? এই তো দেখি এখনই ঘুমাতে যাব। আপনি ঘুমাননি যে এখনো? আমি ঘুমাচ্ছিলামই। রাতে খেতে উঠেছিলাম। খেয়ে এসে দেখলাম। কি দেখলেন? কিছু না। রাতে খেয়েছেন? জি। আচ্ছা, শুয়ে পড়ুন। রাত জাগা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমাকে বলে লাভ নেই। আমার যখন ইচ্ছা হবে আমি শুয়ে পড়ব। আচ্ছা, ঠিক আছে। আমি রাখছি। জি। ফোন রেখে শুভ্র শুয়ে পড়ল। আহিতার ব্যবহারে সে একদমই কষ্ট পেল না বলে ভুল হবে। তবে সে কষ্টটা খুব বেশি সময় মনে জায়গা দিল না। তার মায়াবতীর সাথে সে কথা বলেছে, এই আনন্দটাই তাকে এমনভাবে ঘিরে রাখলো যে কষ্টটা হয়ে উঠল ক্ষণস্থায়ী। ওই দিকে ফোন রাখার পর এক মুহূর্তের জন্য আহিতার মনে হলো সে মনে হয় একটু বেশিই বলে ফেলেছে। কিন্তু পরক্ষণেই তার চিন্তা বদলে গেল। তার মাথায় শুধু কাজ করছিল তার ব্যক্তিগত স্বাধীনতার কথা। কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, সে কাউকে নিজের উপর কোন অধিকার দেয়নি, এই চিন্তাটা আহিতার কাছে বড় হয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পরে আহিতাও ঘুমিয়ে গেল। পরের দিনটা দুইজনের স্বাভাবিকই গেল। সম্পূর্ণ দিন আহিতা শুভ্রকে না দেখলেও শুভ্র ঠিকই সুযোগ বুঝে আর প্রেয়সীকে দেখে গেছে। সেদিন রাতেও আহিতা শুভ্র কোন কল পায়নি। যদিও শুভ্র কথা আহিতার মাথায় ছিল না। 2 দিন পর আহিতা ভার্সিটি যাওয়ার জন্য বের হলো। মেইন গেটে দাঁড়িয়ে সামনে তাকাতেই বেশ বর্ষার ধাক্কা খায় আহিতা যখন সামনের বাসা থেকে শুভ্রকে বের হতে দেখে। শুভ্র আহিতাকে দেখার পর পাত্তা না দিয়ে বাইক নিয়ে ভার্সিটি চলে যায়। আহিতা শুভ্র এই আচরণে অবাক হলেও মনে বেশিক্ষণ জায়গা দিল না। অতঃপর সে একটা রিকশা নিয়ে ভার্সিটি চলে গেল। ভার্সিটি যাওয়ার পর আহিতার সাথে শুভ্র কয়েকবার দেখা হলেও আহিতাকে শুভ্র প্রতিবার এড়িয়ে গেছে। আহিতা খেয়াল করলে বিষয়টার সাথে অবাক হলো। কোথাও একটা খারাপ লাগাও কাজ করছিল। হা হা। মানুষের স্বভাব হয়তো এরকমই হয়। কারো কাছে একদিন পাত্তা পেয়েই নিজেকে অনেক মূল্যবান ভাবতে শুরু করে। পরবর্তীতে সেই মানুষটাই যখন তাকে অবাক করে দিয়ে এড়িয়ে চলা শুরু করে তখন অবাক হওয়ার পাশাপাশি খারাপ লাগাটাও কাজ করে। এইটা মানুষের সহজাত প্রবৃত্তির উদাহরণ ছাড়া কিছুই নয়। আহিতারও হয়েছে একই অবস্থা। শুভ্রকে কিছু বলতেও পারছে না, আবার এই অবহেলাটা তার কাছে অস্বস্তিকর লাগছে। শুভ্রর সাথে কথা বলা দরকার, কিন্তু কথা বলবে কি বলবে না দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে।
এইসব ভাবতে ভাবতেই শুভ্রদের আড্ডা দেওয়ার জায়গায় পৌঁছে গেল আহিতা। গিয়ে দেখি শুভ্র গিটার হাতে নিয়ে তার বন্ধুদের সাথে গল্প করছে। উহু, গল্প করছে না, কি গান গাওয়া যায় আলোচনা করছে। আহিতা বেশ বুঝতে পারছে যে শুভ্র গান করবে, তাই আর সামনে গেল না শুভ্র। আড়ালে দাঁড়িয়ে গান শোনার সিদ্ধান্ত নিল সে। এইদিকে শুভ্র আলোচনা থামিয়ে দিয়ে বল, থামো এবার তোরা, অনেক হয়েছে। এইটা বলে শুভ্র গিটার বাজাতে শুরু করলো। সুরটা আহিতার খুব চেনা লাগছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না গানটা। শুভ্র আহিতাকে অবাক করে দিয়ে আহিতার পছন্দের তালিকার একটা গান শুরু করলো। আমার সকল অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসিটা কি আমি। আহিতা মন দিয়ে গানটা শুনছে, সাথে শুভ্র বন্ধুরাও। গান শুনতে শুনতে কখন যে শুভ্র সামনে এসে হাজির হয়েছে আহিতা তা খেয়ালও করল না। শুভ্র বন্ধুরা তো আহিতাকে এইখানে দেখে কিছুটা অবাক। কিছুক্ষণ পর যখন আহিতার ধ্যান ভাঙলে নিজেকে শুভ্রের সামনে আবিষ্কার করেছিল, খুব লজ্জিত ছিল সে, মনে হচ্ছিল দৌড়ে পালাই, কিন্তু সে সুযোগ নেই। আহিতার চোখে চোখ পড়ায় শুভ্র বন্ধুরা ভদ্রতা সূচক একটা মুচকি হাসি দিয়েছিল। আহিতাও ব্যতিক্রম করল না, নিয়ম রক্ষার্থে সে ও মুচকি হাসি দিল। তারপর আবার শুভ্র গানে মনোযোগ। আর শুভ্র, সে তো সেই গানের শুরুতে চোখ বন্ধ করেছিল, এখন চোখ খোলেনি। চোখ খুলবেই বা কেন? সে তো তার প্রেয়সীকে মনে করে গানটি গাইছে। চোখ বন্ধ করে আহিতাকে দেখছে, চোখ মেললে যদি হারিয়ে যায়। কিন্তু চোখ মেললে যে আহিতাকে সামনে পাবে সে সম্পর্কে শুভ্র কোন ধারণায় নেই। গান প্রায় শেষের দিকে, শেষ গলি চল। হঠাৎ স্বপ্নীল, শুভ্র বন্ধু উঠে দাঁড়িয়ে অন্য বন্ধুদের কি একটা ইশারা করলো। তারপর আহিতার সামনে এসে বলল, তুমি বসো, আমার একটু কাজ আছে। আমি উঠলাম। আচ্ছা। স্বপ্নীল বেরিয়ে গেল। তারপর এক এক করে সব বন্ধু নানান অজুহাতে জায়গা ত্যাগ করলো। একদিকে গানও প্রায় শেষ। আহিতা ভাবছে ও থাকবে নাকি চলে যাবে, কিন্তু ওর সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি হয়ে গেল, কারণ এর মধ্যে শুভ্র গান শেষ। গান শেষে চোখ খুলে সামনে আহিতাকে দেখে শুভ্র তো ভূত দেখার মতো চমকে উঠল। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে আহিতাকে প্রশ্ন করল, তুমি এইখানে? গানটা কিন্তু ভালোই করেন। হয়তো, কিন্তু তোমার থেকে ভালো না। আমি গান পারি আপনাকে কে বলল? কে বলবে আবার? প্রথম দিন শুনেছিলাম। আপনিও ওদের মধ্যে ছিলেন? না, পাশে ছিলাম। ওদের মধ্যে থাকলেও আমার কোন আপত্তি ছিল না। হা হা। আচ্ছা, কিছু বলতে এসেছিলে? কাল রাতের জন্য সরি। শুভ্র কথাটা শুনে উঠে দাঁড়াল। গিটারটা গুছাতে গুছাতে বলল, কফি পছন্দ কর? হুম, খুব। আচ্ছা চল। কথায়? কফি শপে। আমার সাথে একদিন না হয় কফি খেলে। রোজ একা একা বসে খেতে ভালো লাগে তোমার? তাই এটা কি কাল রাতের শাস্তি নাকি? বলতে পার। হা হা। আচ্ছা চলুন। তারপর দুইজন মিলে পা বাড়ালো কফি শপের দিকে। কফি শপে মুখোমুখি বসে আহিতা আর শুভ্র। গল্প চলছে তাদের মধ্যে অসাধারণ। এই শুধু গল্প নয়, এই যেন একে অপরকে জানার এক দারুণ প্রতিযোগিতা। আহিতাকে যত বেশি জানছে ততটাই অবাক হচ্ছে শুভ্র। উপরে উপরে গম্ভীর মুখে কথা বললেও ভিতরে লুকানো সেই ছোট্ট আহিতাকে আজ আবিষ্কার করেই ফেলেছে সে। আজ সে আহিতাকে দেখে যেন চিনতেই পারছে না। এই আহিতা আরো বেশি সুন্দর, আরো বেশি আকর্ষণীয়। আর আহিতা, সে তো ভুলেই গেছে তার মধ্যে বাসা বেঁধে আছে এক মরণব্যাধি যা তাকে দিনে দিনে কুড়ে খাচ্ছে। তার মরণের সময় যে ঘনিয়ে আসছে ধীরে ধীরে। ভুলেই গেছে সে।
সে আজ খুব খুশি, নিশ্চিত। সুখ যে সবার জন্য না। ভুলে গেছে আহিতা। ভুলে গেছে সেই অপ্রিয় সত্য। অনেকদিন পর মন খুলে হাসছে সে। আহিতা নিজের অসুখের কথা ভুলে গেলে শুভ্র কিন্তু ভুলেনি। আহিতার মায়ের কাছ থেকে আহিতার রিপোর্ট নিয়ে ছুটেছিল শহরের নামি দামি ডাক্তারের কাছে। হয়তো কোন আশা পেয়েছে সে আহিতার ভালো হওয়ার। তাই তো বন্ধুদের নিয়ে গানের আড্ডায় মেতেছিল আজ। অনেকক্ষণ তো হলো এসেছি। আজ বরং উঠি চলুন। আহিতা। হ্যাঁ চল। মামা। এই বিলটা রেখে গেলাম। এক্সট্রাটা তুমি রেখে দিই। শুভ্র। আহিতার খুব খুশি মনে বেরিয়ে আসে সেখান থেকে। শুভ্র বলে তার কিছু কাজ আছে, আহিতা যেন বাড়ি পৌঁছে জানায় শুভ্রকে। আহিতাও মাথা নাড়িয়ে চলে গেল। বাড়ি গিয়ে আর যায় না, বারবার দেখছে নিজেকে আহিতা। কেন জানি না নিজেকে তার খুব ভালো লাগছে দেখতে। এইদিক ওইদিক ঘুরে বারবার দেখছে নিজেকে। একটা প্রাণখোলা হাসি দিয়ে যেই না আহিতা হিজাবটা খুলল অমনি তার হাসিটা হাওয়া মিলিয়ে গেল। হিজাব খুলতেই যে সেই অপ্রিয় সত্যটা আহিতা মনে পড়ে গেল। তার তো ক্যান্সার, কিছুদিনের মেহমান সে এই দুনিয়ায়। আজ পর্যন্ত কোন দিন আহিতার শারীরিক দুর্বলতা আহিতাকে মানসিকভাবে দুর্বল করতে পারেনি, কোন দিন এক ফোঁটা চোখের পানি ফেলেছে কিনা মনে করতে পারে না সে। কিন্তু আজ যে আর সহ্য হচ্ছে না। আজ চোখের পানি যে বাদ মানছে না। আজ বাঁচতে চায় সে। এই প্রথম তার বাচ্চার স্বাদ হচ্ছে। হিজাবটা জড়িয়ে নিয়ে এসে ডাক্তার আঙ্কেলের কাছে ছুটল। তার যে বাচ্চার স্বাদ হয়েছে। আঙ্কেল কিছুটা একটা করতে পারবেন। কোন উপায় তো আছে। স্রষ্টা কোন না কোন রাস্তা তো খোলা রেখেছেন। কিন্তু না। সুখ সবার জন্য না। আহিতা তার জন্য লিখে রাখা সুখটুকু যেন ছোটবেলাতেই শেষ করে ফেলেছে। ডাক্তার আঙ্কেল আহিতার কাঁধে হাত রেখে যখন আহিতাকে শক্ত হতে বলল আহিতা নিজেকে আর সামলাতে পারেনি। আঙ্কেলের পা জড়িয়ে ধরে বলেছে, আমি বাঁচতে চাই আঙ্কেল। আমি বাঁচতে চাই। আমাকে বাঁচান। অন্তত কিছু বেশি সময় দেন। অল্প কিছু সময়। শুভ্রর সাথে আমার অবসর সময়টা কাটাতে চাই, ওর হাত ধরে বার্ধক্যের দুইটা বিকাল সমুদ্রের পাশে হাঁটতে চাই। প্লিজ আঙ্কেল, কিছুটা উপায় আছে। প্লিজ। আজ কান্না বাদ মানছে না আহিতার। সহ্য হচ্ছে না আর। আজ সে খুব করে বাঁচতে চায়, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ ভাগ্য তার সাথে নেই, ভাগ্য তাকে কোন সুযোগ দিচ্ছে না আজ। আজ সে অসহায়, নিরুপায়। অন্যদিকে শুভ্র। সে তো আজ বহুত খুশি। আহিতা ওর সাথে সময় কাটিয়েছে এতেইও খুশি। আহিতা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিল। নিজেকে সামলে নিচ্ছে আর ঠিক করছে শুভ্র থেকে দূরে থাকার। দুপুরের খাওয়াটা আজ হলো না আহিতার। মাকে বলে রুমে দরজাটা দিয়ে শুয়ে পড়ল। একটু ঘুম প্রয়োজন তার। আহিতার মা মেয়ের মন ঠিকই বুঝতে পেরেছেন। মেয়ের এই অবস্থার কথা শুভ্রকে জানানো প্রয়োজন। ছেলেটা তার মেয়ের জন্য যথেষ্ট করছে। আহিতার মা ও কোন বাধা দিচ্ছে না। তিনিও চান মেয়েকে সুস্থ দেখতে। শুভ্র যদি পারে তো ক্ষতি কি। অবশেষে শুভ্রকে কল দিয়েই বসলো আহিতার মা। হ্যাঁ শুভ্র। জি আন্টি। কেমন আছেন? ভালো বাবা। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। কোন সমস্যা হয়েছে কি? আসলে আহিতা দুপুরে খাওয়া দাওয়া করলো না। মন খারাপ করে শুয়ে আছে। তুমি কি জান কি হয়েছে? হয়তো জানি। আপনি চিন্তা করবেন না। খুব তাড়াতাড়ি ওর কষ্টের দিন শেষ হবে ইনশাল্লাহ। তুমি কি কোন আশা পেলে? জি। তবে একটু সময় লাগবে। ঈশ্বর তোমার মঙ্গল করুক। দোয়া রাখবেন আন্টি। আচ্ছা বাবা।
ভালো ঠিক। আহিতার মা কলটা কাটার পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। হয়তো স্রষ্টা অন্য কোন খেলা লিখে রেখেছেন তাদের জন্য, যা তারা কেউ বুঝতে পারছে না। আহিতা একটা লম্বা ঘুম দিয়ে রাতে উঠল। ফ্রেশ হয়ে এসে হালকা খাওয়া দাওয়া সেরে নিল। তাকে তো শক্ত থাকতে হবে। খেয়ে রুমে এসে ফোনটা হাতে নিয়ে দেখে 3টে মিস কল। একটা ইরার আর 2টে শুভ্র। আহিতা ইরাকে কল ব্যাক করলো, কিন্তু শুভ্রকে কল করবে না তা মনে মনে ঠিক করে রেখেছে। ইরা, কল করেছিলি? হ্যাঁ। কি করছিলি? ঘুমাচ্ছিলাম রে। বল, কি বলবি? তোকে এরকম শোনাচ্ছে কেন? কি রকম? কিছু না। আচ্ছা শোন, কাল কি মনে আছে তো? কি? ভুলে গেলি? ভার্সিটিতে প্রোগ্রাম। আমি যাব না রে। যাব না মানে? তুই যাবি, তোর ঘাড় যাবে। আমি কাল নিতে আসবো তোকে। তুই উল্টো পথে কেন আসবি? তোমাকে আমি খুব ভালো করে চিনি। আমি না গেলে তুমি যে আসবে না তাও জানি। এই জন্য। আচ্ছা শোন, শাড়ি পরে রেডি থাকবি। আমার উপর কিন্তু উপস্থাপনার দায়িত্ব। একদম দেরি করা চলবে না আমার। ওকে? আচ্ছা বাই। আরে শোন তো। হ্যাল হ্যাল। আহিতাকে কিছু বলার সুযোগ না দিয়ে ইরা ফোন কেটে দিল। আহিতার আর কি করা? কালকের জন্য একটা লাল শাড়ির সাথে কাল ফুল হাতা ব্লাউজ ঠিক করে রেখে পড়তে বসলো। রাতে শুভ্র আর আহিতার কোন কথা হয়নি আর। সকাল হতে না হতে ইরার ফোন করা শুরু হয়েছে। আহিতা শান্তিতে রেডিও হতে পারছে না। ও ফিরা, এই নিয়ে কবার কল করলি বলতো? জানি না। তুই কি রেডি? তুই রেডি হইতে দিচ্ছিস আমাকে? একের পর এক কল দিয়ে যাচ্ছিস। হো, বেশ করেছি। দরজা খোল। আমি তোর বাসার বাইরে। আচ্ছা দাঁড়া একটু। মা, মা, মা শুনতে পাচ্ছো? ইরা বাইরে দাঁড়ানো। দরজাটা খুলে দাও তো। আচ্ছা দিচ্ছি। আহিতার মা দরজা খুলে দিলে আর এদিকে আহিতা তৈরি। বলার অপেক্ষা রাখে না আহিতাকে কতটা সুন্দরী লাগছে। লাল শাড়ি, কাল ব্লাউজ, কাল হেজর সাথে হালকা মেকআপ। গাঢ় করে লাল লিপস্টিক দেওয়া। অপরূপ লাগছে তাকে। আহিতা আর ইরা আহিতার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিল ভার্সিটির উদ্দেশ্যে। শুভ্র তৈরি প্রোগ্রামের জন্য। রেডি হয়ে বাড়ি থেকে বের হতেই সামনের বাসা থেকে আহিতাকে বের হতে দেখে। শুভ্র আহিতার চোখাচোখি হওয়াতে শুভ্র একটা মুচকি হাসি দেয়। কিন্তু আহিতা, ও মুখটা কাল করে ইরার সাথে রিকশায় উঠে চলে যায়। শুভ্র ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। ভার্সিটি পৌঁছানোর একটু পর অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। আহিতা আর শুভ্র একে অপরকে লুকিয়ে পরস্পরকে দেখছে। কেউ কাউকে ধরা দিচ্ছে না। হঠাৎ শুভ্র এক ফ্রেন্ড এসে জানালো ফারহান স্যার শুভ্রকে ডাকছেন। সে বাধ্য ছেলের মতো উঠে ফারহান স্যারের রুমে গেল। আসবো স্যার? ভিতরে আয় শুভ্র। আরে ভাবি, তুমি এইখানে? কিন্তু আমাকে যে বলা হলো স্যার ডাকছে। কোন স্যার? কোন স্যার আবার? তোমার বদমাইশ বর। এই কি বললি? কিছু না কিছু না। তার সে কোথায়? একটু বাইরে গেল। আসছে এখনই। ফারহান আর কেউ নয়, শুভ্র বড় ভাই। এই ভার্সিটিতেই পড়াশোনা করেছে। ভালো স্টুডেন্ট হওয়ার সুবাদে নিজের ভার্সিটিতে নিজের ডিপার্টমেন্টেই শিক্ষক এখন সে। শুভ্র আর ওর ভাবি বসে টুকটাক গল্প করছে আর ফারহানের জন্য অপেক্ষা করছে। একটু পর ফারহান আসল। ফারহান আসতেই শুভ্র দাঁড়িয়ে ফারহানকে সালাম দিল। শুভ্র ভাবি বলল, বাবা, এইখানে ভাইকে এত সম্মান? কই বাড়িতে তো দেখি না। খুব সহজ হিসাব জান্নাত।
এইখানে আমি ওর শিক্ষক আর বাড়িতে ওর বড় ভাই, তাই এত সম্মান। বুঝেছি বুঝেছি, এইবার কাজের কথায় আসা যাক। হুম, বস শুভ্র। ধন্যবাদ স্যার। তোর ভাবি নাকি এইখানে কোন মেয়েকে দেখতে এসেছে, যার জন্য নাকি তুই পাগল করে দিচ্ছিস ওকে? বাড়িও চেঞ্জ করিয়েছিস নাকি এই জন্য? শুভ্র আর চোখে ভাবির দিকে তাকায়। ভাবি সব বলে দিল। আর ওর ভাবি, হা হা, সে তো এমন মুখ করে বসে আছে যেন সে কিছুই জানে না, কোন দোষ সে করেনি। কি হলো, কথা বলছিস না যে? হ্যাঁ ভাইয়া, ঠিক শুনেছ। এই, এখন ভাইয়া বললি কেন? জান্নাত, কারণ আমি এখন আমার ভাইয়ের সাথে কথা বলছি। শুভ্র, বুঝি না বাবা তোদের কাজকর্ম। জান্নাত, বোঝা লাগবে না আপনার ম্যাডাম। আপনি যান ওর সাথে মেয়েটাকে দেখে আসুন। ফারহান, তুমি যাবে না? জান্নাত, আজকে আমি একটু ব্যস্ত, তুমি যাও ওর সাথে, আমি পরে দেখে নেব। ফারহান, আচ্ছা। জান্নাত, আর শোন, পারলে কিছু ছবিও তুলে নিও মেয়েটার সাথে। ফারহান, ওকে স্যার। আর কিছু? জান্নাত, না। ফারহান, আচ্ছা। আল্লাহ হাফিজ। জান্নাত। শুভ্র আর ওর ভাবি রুম থেকে বেরিয়ে গেল আহিতাকে দেখার জন্য। শুভ্র অনুষ্ঠানের মধ্যে আহিতাকে খুঁজতে থাকে, একসময় খুঁজেও পায়। আহিতা স্টেজের পাশে দৌড়িয়ে ছিল ইরার সাথে। আহিতাকে দেখার পর আবারও শুভ্র থমকে যায়। সে তো ভুলেই যায় যে সে তার ভাবিকে নিয়ে এসেছে তার সাথে। কিছুক্ষণ পর ভাবি ডাকেই ধ্যান ভাঙে তার। এই শুভ্র, কি হলো? হু, কই? কিছু না তো। মেয়ে স্টেজের পাশে শাড়ি পরা মেয়েটা দেখতে পাচ্ছ? ওইটাই আহিতা। বাহ, বেশ মিষ্টি দেখতে তো। তা ম্যাডামের কাছে কিছু কি বলা হয়েছে যে আপনি তার প্রেমে পড়েছেন? না ভাবি, একটা প্রবলেম আছে। আসলে একটা না, দুইটাই সমস্যা। দুইটার মধ্যে একটা সমাধানযোগ্য আর অন্যটা হয়তো সমাজের কাছে হার মানবে। কি এমন সমস্যা? শুনি। ক্রমশ প্রকাশ্য। হো, থাক তুমি, আমি কথা বলে আসি ওর সাথে। আচ্ছা যাও, কিন্তু বল না যে তুমি আমার ভাবি। আচ্ছা, তাকে না হয় বলবো আমি তোমার বড় যা। হা হা, উফ, ভাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জান্নাত গিয়ে আহিতার পিছনে দাঁড়ালো। আবার শিওর হওয়ার জন্য শুভ্র দিকে ফিরে ইশারায় জিজ্ঞেস করলো এটাই কিনা। শুভ্র মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। হাই আহিতা। জান্নাত, হ্যাল। আহিতা বেশ অবাক হয় পিছনে ঘুরে, কারণ সামনে দাঁড়ানো নারীটি তার অপরিচিতা অথচ তার নাম জানে। জান্নাতও বেশ বুঝতে পারল ব্যাপারটা, তাই আহিতাকে বলল, অবাক হচ্ছ? জি একটু। প্লিজ ডোন্ট মাইন্ড। আমি কি আপনাকে চিনি? না। তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। ওহো, তুমি চাইলে আমরা পরিচিত হতে পারি। আমি জান্নাত। কথাটা বলেই হাতটা বাড়িয়ে দিল জান্নাত। জান্নাতের সাথে হাত মিলাতে মিলাতে আহিতা বলল, ও হাই, আমি আহিতা। আমি জানি। হা হা। তো আজ গান করছো তো অনুষ্ঠানে? না। আসলে, সে কি, আমি কিন্তু তোমার গান শুনতেই এসেছিলাম। আসলে শরীরটা খুব একটা ভালো নেই। ওহ, আচ্ছা ব্যাপার না। আসো কিছু ছবি তুলি আমরা। জি অবশ্যই। জান্নাত ব্যস্ত হয়ে যায় তার ফোনে আহিতার ছবি নিতে। আহিতার দিকে দুইটা ক্যামেরা তখন তাক করে আছে, একটা জান্নাতের অন্যটা শুভ্র। অনেকগুলো ছবি তুলে নেয় শুভ্র আহিতার।
ইরার চোখে পড়ে ব্যাপারটা। আহিতার পাশ থেকে সরে শুভ্র সামনে এসে ইরা বলে, শুভ্র ভাই, আমি কিন্তু দেখে ফেলেছি। শুভ্র বেশ লজ্জায় পড়ে যায়। ফোনটা পকেটে ঢুকিয়ে শুভ্র বলে, তুমি যা ভাবছো তা না। আচ্ছা, তা আমি কি ভাবছি? উফ, চেপে যাও। সে না হয় গেলাম, কিন্তু ব্যাপারটা কি ঠিক হচ্ছে? আপনি কি জানেন ওর সম্পর্কে? হ্যাঁ জানি। ভাই ও তো অসুস্থ। তার থেকেও বড় বিষয় হচ্ছে ও হিন্দু আর আপনি যে মুসলিম। হ্যাঁ জানি। আচ্ছা বাদ দাও। গো, এনজয় ইউরসেলফ। ওকে, আল্লাহ হাফেও। এইদিকে জান্নাতের সাথে কথা বলতে বলতে আহিতা মাথা ঘুরে পড়ে যায়। শুভ্র ছুটে আসে। এসে দেখে আহিতার নাক থেকে রক্ত পড়ছে। এক মুহূর্তের জন্য শুভ্র মনে হলো পায়ের নিচে মাটি সরে গেছে। পরক্ষণেই নিজেকে শক্ত করে নিয়ে আহিতাকে কোলে তুলে নিল। এইদিকে জান্নাত ড্রাইভারকে দিয়ে গাড়ি নিয়ে আসালো। গাড়ির ভিতরে আহিতার মাথাটা শুভ্র কোলেই ছিল। রক্তে শুভ্র জামা ভিজে গেছে বেশ কিছুটা। শুভ্র আহিতাকে নিয়ে যে ডাক্তারের সাথে আলোচনা করেছিল সরাসরি তার কাছেই নিয়ে গেল। তিনি দ্রুততার সাথে আহিতার চিকিৎসা শুরু করে দিলেন। সবকিছু ঠিকঠাক চলছিল। এখন শুধু আহিতার জ্ঞান ফেরার অপেক্ষা। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো আহিতা। কিছুটা সময় নিয়ে মনে করার চেষ্টা করলো তার সাথে কি হয়েছিল। তারপর মনে পড়লো সবকিছু। আশেপাশে চোখ বুলিয়ে দেখলো পুরো কেবিন ফাঁকা। সে ছাড়া কেউ নেই আর। তারপর আবার চোখ বুজে নিল। বাইরে ইতিমধ্যে আহিতার মা বাবা হাজির হয়েছেন। আহিতার পরিবারকে দেখে একটু ধাক্কা খায় জান্নাত। সে জানতো না আহিতা মুসলিম না। সে অবাক দৃষ্টিতে শুভ্র দিকে তাকালো। ভাবির সাথে চোখাচোখি হতেই শুভ্র মাথা নিচু করে নিল। জান্নাত নিজেকে সামলে নিয়ে আহিতার মায়ের কাছে তাকে সান্ত্বনা দিতে এগিয়ে গেল। আর শুভ্র চলল ডাক্তারের রুমে। ভিতরে আসবো? শুভ্র, হ্যাঁ তোমাকেই ডাকতে পাঠাচ্ছিলাম। কি অবস্থা দেখলেন? খুব একটা ভালো না। তোমাকে আমি ডক্টর জর্জের সাথে কথা বলতে বলেছিলাম। তুমি কি যোগাযোগ করতে পেরেছো? হ্যাঁ, ডাক্তারের সাথে আমার কথা হয়েছিল। উনি অপারেশন করতে রাজি হয়েছেন। কবে নাগাদ আসতে পারবেন উনি? এই মাসে তো সম্ভব না বলেছেন। কিন্তু আহিতার অবস্থা তো ভালো না। খুব দ্রুত আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। আহিতাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া যায় না? এই শরীরে ও ধকল সহ্য করতে পারবে না। এখন কি করা যায়? তুমি জর্জের সাথে কথা বল আবার। আচ্ছা, আমি আসি। হ্যাঁ। বাইরে এসে শুভ্র দেখলো ওর ভাইরাও ইতিমধ্যে এসে গেছে। শুভ্রকে বেরিয়ে আসতে দেখে জান্নাত গিয়ে ফারহানের পাশে দাঁড়ালো আর শুভ্রকে চোখের ইশারায় নিজের কাছে রাখলো। শুভ্র মাথা নিচু করে জান্নাতের পাশে এসে দাঁড়াল। জান্নাত কি বলতে শুভ্রকে রেখেছে তা শুভ্র জানত। তাই জান্নাত ওকে কোন প্রশ্ন করার আগেই ও বলে উঠল, তোমাকে বলেছিলাম না দুইটা সমস্যা আছে? সমস্যা দুইটাই এখন তোমার সামনে আছে। শুভ্র, তুমি তো বলনি আহিতা হিন্দু। তোমার বলা উচিত ছিল। আজ জান্নাত, মেয়েটার এই অবস্থায় তুমি ওকে এইসব কেন বলছো? তুমি তো এতটা অমানবিক না। ফারহান, আমাকে ভুল বুঝছো। আমি শুধু বললাম আগে জানানো উচিত ছিল। যাই হোক, ও যে অসুস্থ তা তুমি জানতে শুরু? হ্যাঁ, জানতাম। ওর ব্লাড ক্যান্সার। আর এইটাই সেই সমাধানযোগ্য সমস্যা। এইটা সমাধানযোগ্য? জান্নাত, হ্যাঁ। আমি সিঙ্গাপুরের এক ডাক্তারের সাথে যোগাযোগ করেছি। উনি বলেছেন বোনম্যারো ট্রান্সফার করলেই ও হয়তো সুস্থ হয়ে যাবে। ওইখানে আহিতার ব্লাড স্যাম্পল পাঠাতে বলেছিলেন উনি।
কিন্তু তার আগেই তো আহিতার এই পরিণতি হলো। শুভ্র, তো তাড়াতাড়ি আহিতার সিঙ্গাপুর নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। ফারহান। ডাক্তার বলল এই শরীরে আহিতা ধকল সামলাতে পারবে না। শুভ্র, তো এখন কি করার আছে? জান্নাত, আমি ডাক্তারকে কল করব এখন। তাড়াতাড়ি দেশে আসার জন্য অনুরোধ করা ছাড়া আমার উপায় নেই। শুভ্র। পরের দিন সকালে আহিতা বেশ সুস্থ। চোখ খুলে আহিতা তার মাকে দেখতে পেল। আহিতার মা তার বেডের পাশে বসেছিল। চোখ খুলে আহিতা মা বলে ডাক দিতেই আহিতার দিকে ফিরে তাকালেন তিনি। মেয়ের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, এখন কেমন আছিস মা? বেশ ভালো। বাবা কোথায়? দাঁড়া, ডাকছি তোর বাবাকে। বাইরেই আছে। বাইরে থেকে আহিতার বাবাকে ডেকে আনতে তার সাথে আরো দুইটা মুখকে ভিতরে ঢুকতে দেখলো আহিতা। দুইজনেই তার পরিচিত। একজন জান্নাত, অন্যজন তার ভার্সিটির শিক্ষক ফারহান। জান্নাতকে দেখে অবাক না হলেও ফারহানকে দেখে বেশ অবাক আহিতা। তার উপর জান্নাতকে ফারহানের এত কাছাকাছি দেখেও আহিতার অবাক লাগছে। জান্নাত মেয়েটার নাম ছাড়া কিছুই জানে না সে। জান্নাত ফারহান স্যারের কিছু হয় কি না ভেবে পাচ্ছে না আহিতা। ফারহানের কথায় আহিতার ধ্যান ভাঙল। কেমন বোধ করছো আহিতা? ভালোই। আমি কাল ভয় পেয়ে গেছিলাম খুব। জান্নাত। আহিতা একটু হাসার চেষ্টা করলো। ভদ্রতা দেখাতে হাসি, যেটাকে বলে আর কি। আহিতার হাসি দেখে জান্নাত বেশ বুঝতে পারে আহিতা কি ভাবছে। ও আস্তে করে ফারহানকে ধাক্কা দেয়। ফারহান যেন এতেই বুঝে যায় জান্নাত কি বলতে চাচ্ছে। ও আহিতাকে বলে, আহিতা, জান্নাত আমার স্ত্রী। আমি ওকে তোমার ব্যাপারে বলেছিলাম যে তুমি সুন্দর গানগর, তাই ও তোমাকে দেখতে এসেছিল। এই কথা শুনে আহিতার ভ্রুযুগল তাদের আকৃতি পরিবর্তনে ব্যস্ত হয়ে পড়ল। ফারহানের এই অপরিপক্ক মিথ্যাটাকে ঢাকতে জান্নাত পাশ থেকে বলে উঠল, আসলে প্রথম দিন ভার্সিটিতে এসে তুমি বড় ভাইদের সামনে গান করেছিলে না? ওইখান থেকে অর্কন ছাত্র ওকে জানিয়েছে তুমি খুব সুন্দর গানগর। আর আমরা দুইজনেই গান ভালোবাসি। গতকাল তুমি হয়তো গান করবে এইটা ভেবেই আমাকে আসতে বলেছিল ও। কিন্তু এমন কিছু দেখতে হবে ভাবিনি। জান্নাত। জান্নাতের কথা শুনে আহিতা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এ তো হওয়ারই ছিল। আজ না হয় কাল। আহিতার কথা শেষ হওয়ার আগেই রুমের ভিতরে নার্স এসে বলল, আপনাদের কথা হয়ে গেলে একটু বাইরে আসুন। ওনার সাথে আরো কিছু লোক দেখা করতে এসেছে। আমরা একসাথে এত লোক এলাও করি না। এইটুকু বলেই সে বের হয়ে গেল। আহিতার বাবা চোখের ইশারায় সবাইকে বাইরে যেতে বলল। সাথে নিজেও বেরিয়ে যাচ্ছিল। তখনই, বাবা। ডাক্তার শুনে থেমে গেলেন তিনি। পিছনে ফেরার সাহস হচ্ছে না। অনেক কষ্টে নিজের চোখের পানি আটকিয়েছিলেন তিনি। আহিতাকে শক্তি যোগাবেন বলেই হয়তো, কিন্তু সে রক্ষা মনে হয় হবে না। কোন বাবা সহ্য করে তার মেয়ের এই অবস্থা? উপস্থিত সকলের মধ্যে তার কষ্টটাই যে সবচেয়ে বেশি এইখানে। অনেক সাহস জুগিয়ে পিছনে তাকালেন মি সাহা। বল মা, তুমি আমার সাথে কথা বলছো না কেন? সুযোগ পেলাম কোথায়? আচ্ছা যাও, পরে কথা বলবো। হ্যাঁ। মি সাহা বেরিয়ে আসার পর পরে রুমে ঢুকলো এরা আর আহিতার কিছু বন্ধু। আহিতার চোখ জোড়া অন্য কাউকে খুঁজে যাচ্ছিল। আহিতা ভেবেছিল সে হয়তো একবার দেখতে আসবে, কিন্তু সে আসেনি। শুভ্র আসেনি। কি করেই বা আসতো শুভ্র? সে তো ডাক্তারের সাথে যোগাযোগ করতে ব্যস্ত। কষ্ট করে ডাক্তারকে রাজিও করিয়ে ফেলেছে আসার জন্য। আর সে বিশেষ ব্যবস্থায় আজই আসবে। তাকে আনতেই শুভ্র এয়ারপোর্টে গেছে। ইনারা কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেল। আহিতা একা ছিল। তখন তার বাবা ঘরে ঢুকলেন। ঘরের মধ্যে পিনপতন নীরবতা। আহিতার পাশে মাথা নিচু করে বসে আছে ওর বাবা। আর আহিতা বালিশে হেলান দিয়ে একশোয়া হয়ে বসে তার বাবাকে দেখছে।
নীরবতা ভেঙে আহিতা বলল, বাবা। মাথা তুলে তাকালেন সাহা। আহিতা তার বাবার হাতটা নিজের ক্যামেরা পরা হাতে হালকা করে বন্দি করে বলল, মন খারাপ কেন বাবা? এ তো হওয়ারই ছিল। এখন যে বেঁচে আছি এই অনেক। অনেক খারাপ বাবা আমি। তাই না? এইভাবে কেন বলছো? প্রতিটা বাবার দায়িত্ব তার সন্তানকে ভরণ পোষণ জুগিয়ে তাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করা। তাদের উপর ছাউনির মতো থাকা, যেন যে কোন বিপদ তার সন্তানকে স্পর্শ না করতে পারে। আর আমাকে দেখ, আমি পারলাম না তোর উপরে ছাউনি হয়ে থাকতে। আহিতা তার বাবার হাতটা আরো একটু শক্ত করে ধরে তাকে বলল, উপরে একজন সত্তা বসে আছে জানো তো বাবা। এই আমার 4 আঙুল কপাল দেখছো? এইখানে তিনি সব আগে থেকেই লিখে রেখেছিলেন। এইখানে তোমার কিছুই করার নাই বাবা। তুমি তো পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, যে এখনো নিজেকে শক্ত রেখেছো। এত কিছুর পরও খুব অভিমান জমেছে তোর আমার উপরে? কি বল, কিসের অভিমান? আহিতার বাবা আর নিজেকে আটকাতে পারল না। মেয়ের হাতটা বুকের সাথে ধরে জোরে কেঁদে উঠলেন। শুভ্র সামনে দাঁড়িয়ে আছেন মিস্টার জর্জ। কুশলাদি বিনিময়ের পর শুভ্র মিস্টার জর্জকে গাড়িতে উঠিয়ে দিল আর নিজে নিজে বাইকে করে গাড়ির পিছনে রওনা দিয়েছে। হাসপাতালে পৌঁছে শুভ্র জর্জকে নিয়ে সিরিয়াসলি ডাক্তারের সামনে গেল। মিস্টার জর্জ বিনা বাক্য ব্যয়ে আহিতার মেডিকেল হিস্ট্রি আর বর্তমান অবস্থা জানতে চাইলেন। সব জানার পর নিজে আহিতাকে দেখতে চাইলেন আর ডোনারকেও খবর দিতে বললেন। ভারী কারো হাতে স্পর্শ পেয়ে গল্প বলা থামালো আহিতা। নিজের জীবনের গল্প শোনাচ্ছিল এতক্ষণ 2 জোড়া সদ্য বিয়ে হওয়া দম্পতিকে। হাতের স্পর্শটা খুবই পরিচিত আহিতার। তার জীবনের বিগত 15 বছর এই হাত জোড়া তাকে শক্ত করে ধরে রেখেছিল। সব পরিস্থিতিতে তার পাশে ছিল মানুষরা। বিগত 15 বছরে আহিতা অনেক ক্ষতির শিকার হয়েছে। তার বাবাকে হারিয়েছে সে, মা তো থেকে নেই বাবা চলে যাওয়ার পর থেকে। তবুও নিজেকে সামলে নিয়ে পড়াশোনা শেষ করে একটা চাকরি জোগাড় করেছে। এখন কোম্পানির ভালো স্তরে আছে সে। এই অবস্থায় আসার জন্য তাকে সবসময়ই শক্তি জুগিয়েছিল মানুষরা। হ্যাঁ, আহিতার ঢাল সে। কিন্তু জীবনসঙ্গী হিসেবে আহিতা তাকে গ্রহণ করেনি আদৌ। চাকরি পাওয়ার পর আহিতা তার সেই পুরানো শহর ছেড়ে দিয়ে পাড়ি জমায় নতুন শহরে, চট্টগ্রামে। সেখানেও মানুষরা তার সাথে ছিল সবসময়। আজ যাদের সামনে বসে আহিতা নিজের জীবনের কথাগুলো বলছিল তারা আহিতার দূরসম্পর্কের মামাতো ভাই আর তাদের স্ত্রী। স্বপ্নীলের হাতে স্পর্শ পেয়ে গল্প থামিয়ে পিছনে ফিরল আহিতা। একটা মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করল, কখন আসলে? যখন তুমি শুভ্র কথা বলছিলে তাদেরকে। তুমি বসো, আমি চা নিয়ে আসি তোমাদের জন্য। গল্পটা শেষ করবে না? শেষটা বলার ক্ষমতা আমার নেই। এইটুকু বলে আহিতা চলে যেতে গেল। তখন স্বপ্নীল পিছন থেকে বলে উঠল, তাহলে বলা শুরু করলে কেন? আমি কেন বিয়ে করি না এইটা জানতে চাচ্ছিল ওরা, তাই বলা শুরু করেছিলাম। আমি চা নিয়ে আসি। আহিতা চলে যেতেই স্বপ্নীলের সাথে পরিচয় পর্ব শেষ করে নিল কৌশিক আর প্রতাপ এবং তাদের স্ত্রী যারা আর অনামিকা। পরিচয় পর্ব শেষ করে অনামিকা জিজ্ঞেস করে বসল স্বপ্নীলকে, আচ্ছা, আপনি তো দিদির অনেক ভালো বন্ধু, দিদির সম্পর্কে সবই জানেন, আপনি কি শুভ্র ব্যাপারে আমাদের বলবেন? কি শুনতে চাও বল? দিদি সুস্থ হওয়ার পর কি এমন হলো যে শুভ্র আর দিদি এক হলেন না? কারণটা কি একমাত্র তাদের ধর্ম? ধর্মটা তো অবশ্যই বাধা ছিল, কিন্তু এইখানে মনে হয় ওদের ভাগ্য চায়নি ওরা এক হোক। অথবা ভাগ্য চেয়েছিল স্বপ্নীল নামের ছেলেটা আরো একটুখানি কষ্ট পাক। এই কথা শোনার পর সবাই একে অপরের মুখের দিকে তাকালো। তারপর প্রায় একসাথে সবাই বলে উঠল, মানে? মানে হলো, আহিতাকে সুস্থ অবস্থাতে দেখার সুযোগ পায়নি শুভ্র। যেদিন আহিতার অপারেশন ছিল ওই দিন হসপিটালে আসার সময় শুভ্র বাইক অ্যাক্সিডেন্ট করে। না, জায়গায় মারা যায়নি শুভ্র। টানা 3 দিন হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়াই করে হার মেনেছিল শুভ্র। এই কথা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না।
সবাই চুপ হয়ে গেল। নীরবতা ভেঙে স্বপ্নিল বলে উঠল, তখন আহিতার সবেমাত্র অপারেশন হয়েছে। আহিতাকে জানানো হয়নি যে তার শুভ্র আর নেই। জানালে আহিতার জন্য মেনে নেওয়া যেমন কষ্টকর হতো, তেমনি ওর শরীরের জন্য তা হতো ভয়াবহ। তাহলে দিদিকে কবে জানালেন? প্রতাপ, তোমার দিদি জানতে পেরেছে প্রায় 4 মাস পর, যখন হয়তো কবরের মাটি গ্রাস করে নিয়েছে শুভ্র দেহের মাংসগুলো। হাত ছাড়া তখন হয়তো কিছুই অবশিষ্ট ছিল না শুভ্র কবরে। এই কথা শেষ করতে করতে আহিতা চা নিয়ে ঘরে ঢুকলো। সবাইকে চা দিয়ে আহিতা নিজেও 1 কাপ চা নিয়ে স্বপ্নিলের পাশে বসলো। সকলের মুখের পরিবর্তন দেখে আহিতা বলল, কি হলো তোদের? এরকম মুখ করে আছিস কেন? কেউ কোন উত্তর দেওয়ার আগে আহিতার পাশের মানুষরা বলে উঠল, আরে কিছু না। আহিতা অনেক সুন্দর গান করে কিন্তু। তোমরা কি জান? মুখে কৃত্রিম হাসি ফোটানোর প্রতিযোগিতায় নামে যেন 4টি মুখ। কৃত্রিমতায় মাখা পরিবেশ চিনতে আহিতার দেরি হলো না। কিন্তু নিজ মুখে কিছুই বলল না। কৌশিক তখন বলে উঠল, একটা গান করো না দিদি। আমি তো ভুলেই গেছিলাম তুই গাইতে পারিস। কৌশিকের ভুল শুধরে দিয়ে আহিতা বলল, পারতাম কৌশিক, এখন পারি না। তা বললে তো শুনছি না। তোমাকে গাইতেই হবে। পাশ থেকে বলে উঠল যারা। সবাই তাদের সাথে তাল মিলিয়ে আহিতাকে চেপে ধরল গান করার জন্য। আহিতাও আর না করতে পারল না। সে গাইল, আমি তোমারও বিরহে। রহিব বিলীন। তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বর্ষ মাস। এইটুকু গাইতেই স্বপ্নের পাশ থেকে গিয়ে উঠল, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরাণ যাহা চাই, তুমি তাই গো, আমার পরাণ যাহা চাই। এইটুকু শুনে চারিদিকে নীরবতা বিরাজ করছে। সবাই চুপ করে আছে। কথা বলার ভাষা কেউ খুঁজে পাচ্ছে না কিংবা পাওয়ার চেষ্টাও করছে না। রাতের খাবার বাড়ছি আমি। যারা আর অনামিকা, তোমরা যাবে আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, চল। অনামিকা। রাতে খাওয়ার টেবিলে যে যার মতো খেয়ে ঘুমাতে চলে গেল। স্বপ্নে এসে রাত আহিতাদের বাড়িতেই কাটিয়ে দিল। রাতে ঘুম নেই 2টা মানুষের চোখে। আহিতার পুরনো ঘা আবার জেগে উঠেছে। বেশ তো ভুলেছিল শুভ্রকে। কেন পরিস্থিতি আবার মনে করিয়ে দিল সবকিছু, ভেবে পায় না আহিতা। আর এইদিকে স্বপ্নিলের চোখেও ঘুম নেই। তাই কি করবে ভেবে না পেয়ে ছাদে চলে গেল 1 প্যাকেট ক্যান্সার আর দেশলাই হাতে। এটাই এখন তার খুব ভালো বন্ধু। ছাদে উঠে ছাদের দরজাটা খোলা পেয়ে একটু অবাক হলো স্বপ্নিল। দরজাটা আরো একটু ফাঁকা করে ভেতরে ঢুকলো সে। আশেপাশে চোখ বুলিয়ে কাউকে দেখল না স্বপ্নিল। ছাদের অন্য পাশটাতে গিয়ে তার মনে হলো সে নারী অবয়ব দেখছে কোন। আরো একটু কাছে গিয়ে দেখলো আহিতা দাঁড়িয়ে আছে, ছাদের রেলিংটাকে শক্ত করে ধরে। পরনে সাদা একটা শাড়ি, সাদা ব্লাউজ। চুলগুলো উঁচু করে খোপা করা। স্বপ্নের পিছন থেকে আহিতা বলে ডাক দিলে সাড়া পেল না আহিতার কাছে। আহিতার আরো একটু কাছে গিয়ে ঘাড়ে হাত রাখতেই একটু কেঁপে উঠল আহিতা। পিছনে ফিরে স্বপ্নিলকে দেখে মুখিয়ে একটা হাসি দিয়ে সে। কাজল কাল চোখের নিচের অংশটুকু আজ কালবর্ণ ধারণ করেছে, মুখে বয়সের ছাপ পড়তে শুরু করেছে। এই আহিতা আগের আহিতা থেকে অনেক আলাদা। এই আহিতা আজ ক্লান্ত, পরিশ্রান্ত। হাঁপিয়ে উঠেছে আজ, সে যা তার চেহারাতেই ফুটে উঠতে চাইছে। আহিতাকে এই অবস্থাতে দেখে স্বপ্নিলের বুকটা ধক করে উঠল। আজই অবশ্য প্রথম না, এর আগেও এমনটা হয়েছে। ঠিক সেদিন থেকে এমনটা হচ্ছে যেদিন থেকে আহিতা নিয়ে যেতে শুরু করেছে। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে স্বপ্নিল নিজেকে শান্ত করলো যে আহিতার চোখকে খুব সহজেই এড়িয়ে গেল। আজকাল অনেক কিছুই আহিতার চোখ এড়িয়ে যায়।
এড়িয়ে যায় বললে ভুল হবে। আহিতা দেখতে চায় না আর এরকম কিছুই, সক্রিয়তা নেই তার মধ্যে আর শুভ্রকে অপ্রত্যাশিতভাবে হারানোর পর থেকে। স্বপ্নীল আহিতার দিক থেকে চোখ ফিরিয়ে আহিতার পাশ ঘেঁষে রেলিং ধরে দাঁড়িয়ে সোজা বাইরের দিকে তাকালো। তারপর ধীর স্বরে বলে উঠল, সাদা শাড়িটা আমাকে খুব বেশি কষ্ট দেয় আহিতা। সাদা রংটাকে কি ছাড়া যায় না? আহিতা যেন কথাটা শুনতে পেল না। পুনরায় রেলিং ধরে দাঁড়িয়ে স্বপ্নীলকে প্রশ্ন করল, ঘুমানি কেন এখনো? স্বপ্নীল শূন্যে তাকিয়ে আবার জিজ্ঞেস করল, আমার প্রশ্ন কেন এড়িয়ে গেলে? উত্তরটা তুমি জানো তাই। তুমিও তো আমাকে এড়িয়ে যাচ্ছ। ঠোঁট বাঁকিয়ে ছোট্ট একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে স্বপ্নীল বলল, তোমাকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা আমার যদি থাকতো তো আজ আমি এই অবস্থার সম্মুখীন হতাম না। আমার জীবনে কষ্ট বলে কিছুই থাকতো না। খুব বেশি অভিযোগ না আমাকে নিয়ে। আচ্ছা আহিতা, শুভ্র কি এরকম কিছু চেয়েছিল? সে কি চেয়েছিল তার আহিতা বেঁচে থাক, মারা যাওয়ার মতো করে বেঁচে থাক? এই জন্যই কি সে এত ছোটাছুটি করেছিল? তোমাকে হাত ধরে নতুন জীবনে নিয়ে এসেছিল কি এই জন্যই? হয়তো বা হ্যাঁ। এই জন্যই তো আমাকে এইভাবে ছেড়ে গেল। ওর হাতে ছিল না এইটা আহিতা। ওর ভাগ্যে এইটা লেখা ছিল। ভাগ্য? হ্যাঁ, ঠিক বলেছ। ভাগ্যই তো আমার চির শত্রু। আমাকে মেরে ফেলতে তো চেয়েছিল। তাহলে আমাকে ফেলে শুভ্রকে কেন নিয়ে নিল? হয়তো তোমার শুভ্রকে শান্তি দিতে চেয়েছিল। চায়নি যে শুভ্র তার ভালোবাসার মানুষের মৃত্যু চোখের সামনে দেখে কষ্ট পাক। শুভ্রকে শান্তি দিয়ে আমাকে কেন কষ্ট দিচ্ছে? শুভ্রকে শান্তি কি আদর দিতে পেরেছে? তোমাকে এই অবস্থাতে দেখে শুভ্র কি ভালো আছে বলে মনে কর? শুভ্র কি তোমাকে দেখছে না বলে মনে কর তুমি? স্বপ্নীলের কথা শুনে আহিতার নিজকে আর আটকাতে পারল না। আকাশের দিকে তাকিয়ে নিজের চোখের পানিটুকু ছেড়ে দিল। আমি কিন্তু তোমাকে অপেক্ষা করতে বলিনি। প্রথমেই বলেছি আমাকে হয়তো তুমি পাবে না। হয়তো পাবো না বলেছিলে। হয়তো। তো আমি এখন তোমার কাছে ছলনাময়ী? কখনোই না। শুধু একটাই আফসোস থেকে যাবে। শুভ্র ভালোবাসা তোমার কাছে মূল্য পেয়েছে। আমার ভালোবাসা মূল্য পায়নি। আমার 15টা বছর তোমার কাছে মূল্য পায়নি। তোমার সাথে সংসার করলে মৃত্যুর পর শুভ্রকে কি জবাব দেব? শুভ্র যখন জিজ্ঞেস করবে, আমার সাজিয়ে দেওয়া জীবনকে তুমি কেন অপব্যবহার করলে, জবাব দিতে পারবে? আহিতা এবার স্বপ্নীলের দিকে ফিরে তাকালো। কিভাবে কথা ঘুরাবে ভেবে পাচ্ছিল না সে। হঠাৎ তার চোখ স্বপ্নীলের হাতের দিকে গেল। আহিতা বলে উঠল, তোমার হাতে কি এটা? সিগারেট? তুমি সিগারেট খাওয়া জানতাম না তো। কথা ঘুরিয়ে কোন লাভ আছে কি? তুমি সেদিন কোন জবাব দিতে পারবে না আহিতা। শূন্যে তাকিয়ে জবাব দিয়ে স্বপ্নীল। আহিতা এবার হেরে গেল স্বপ্নীলের যুক্তির কাছে। কথা না বাড়িয়ে চলে আসলো তার ঘরে। আর স্বপ্নীল সেখানে দাঁড়িয়ে আহিতা চলে যাওয়া দেখল। ঘরে এসে কিছুই বুঝে পাচ্ছিল না আহিতা। স্বপ্নীলের একটি কথাও ভুল না, অযৌক্তিক না। আহিতার মাথা কেমন ব্যথা করছে। এই চাপ আর সে নিতে পারছে না। আর স্বপ্নীল? সে বেচারা তো আহিতার দেওয়া কষ্ট প্রতিকারে ব্যস্ত। সে তার কাজকর্ম ছেড়ে কি একালের পিছনে ছুটে চলেছে দিন রাত হিসাব মিলিয়ে পারছে না। তাই দিনের আলো ফোটার সাথে সাথে কেউ ঘুম থেকে ওঠার আগে সবার চোখ ফাঁকি দিয়ে স্বপ্নীল চলল তার বাড়ির দিকে। কিন্তু এই কাজে সে ব্যর্থ হলো। সবার চোখ ফাঁকি দিতে পারল না সে। একজোড়া ছলছল করা চোখ তার চলে যাওয়াটা পর্দার আড়াল থেকে দেখলো কোন প্রকার পলক ছাড়া। এই চোখ জোড়াতে গতরাতে ঘুম ভর করেনি। স্বপ্নীলের কথার কাছে হেরে গিয়ে ঘুমহীনভাবে কাটিয়েছে একটা রাতেই চোখ জোড়া। সারা রাত সারাদিন চিন্তা করেছে আহিতা তার ঘরে বসে। কেউ তাকে ঘর থেকে বের করতে পারেনি। নাওয়া খাওয়া সব ভুলে গেছে সে। মাথায় সর্বশেষ আসা চিন্তাটা ভয় পাইয়ে দেয় তাকে। ভাগ্য নির্মম খেলা খেলেছে তার সাথে। এইবার যদি স্বপ্নীলকেও হারিয়ে ফেলে সে।
হাজার হলেও সে মেয়ে। সমাজের কাছ থেকে স্বপ্নিল তাকে বাঁচিয়েছে এতদিন, এরপর কে বাঁচাবে? তাকে ভালোবাসে এমন মানুষের সংখ্যা খুব কম। স্বপ্নিল সেই কম সংখ্যার মধ্যে একজন। সে এইভাবে এত মূল্যবান জিনিসকে কেন পাল্টেছে বারবার? আলমারিতে রাখা সিঁদুরের কৌটাটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে সোজা স্বপ্নিলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আহিতা। আহিতাকে রুমের দরজা খুলে বের হতে দেখে কৌশিক আর প্রতাপ খুশি হলেও ঘর থেকে বেরিয়ে সোজা বাড়ির বাইরে যেতে দেখে ভয় পেয়ে গেল। যারাকে দরজা আটকাতে বলে ওরাও গেল আহিতার পিছু। আহিতার রিকশা এসে থামলো স্বপ্নিলের বাড়ির সামনে। ভাড়া মিটিয়ে সোজা উঠে গেল দোতলায় স্বপ্নিলের ঘরে। এইদিকে পরে রিকশায় আসা প্রতাপ আর কৌশিক আহিতাকে বাড়ির ভিতরে ঢুকতে দেখে ওরাও গেল। আড়াল থেকে 2 তলা দরজার সামনে আহিতাকে দাঁড়িয়ে থাকতে দেখল তারা। দরজা খোলার সাথে সাথে আহিতা ভেতরে ঢুকলো। দরজার অপর পাশে ব্যক্তিকে দেখতে না পেয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো তারা। নেমপ্লেটে স্বপ্নিলের নামটা দেখে ওরা একটা প্রশান্তির হাসি হেসে নিচে এসে দাঁড়াল। কাজের লোক দরজা খুলে দিয়ে জানালো স্বপ্নিল তার একার ঘরে আছে। আহিতা বরাবরই স্বপ্নিলের একা পছন্দ করত, কিন্তু কখনো ওর এই ঘরটাতে ঢোকেনি সে। দরজা ফাঁকা করে ঢুকতেই দেখলো স্বপ্নিল লাগছে। চোখ ঘুরিয়ে পাশের দেওয়ালে তাকাতেই দেখলো আহিতার একটা লাল বেনারসি পরা ছবি আঁকানো। কিন্তু ও তো কোনোদিন বেনারসি পড়েনি। শুধুমাত্র নিজের কল্পনা থেকে এঁকেছে স্বপ্নিলকে। স্বপ্নিলের পিছনে গিয়ে দাঁড়িয়ে আহিতা বলল, শিল্পীরা বুঝি অনেক ধৈর্যশীল হয়? আহিতার গলা শুনে বেশ অবাক হয়ে পিছনে তাকালো স্বপ্নিল। তারপর একটু সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল, কোন সন্দেহ আছে কি? 15 বছরকে কি কম সময় বলে মনে কর? সিঁদুরের কৌটাটা স্বপ্নিলের সামনে তুলে ধরে আহিতা বলল, আমি শিল্পী না, তাই তোমার মতো ধৈর্যশীল না। ভালোবাসার উপলব্ধি নিজের মধ্যে আসার পর আর অপেক্ষা করতে পারলাম না। আমাকে নিজে করে নিতে পারবে? আহিতার কথা শুনে স্বপ্নিল যেন আকাশের চাঁদ হাতে পেল। এতটা আনন্দ আগে কখনো পায়নি সে। নিমিষেই তার চক্ষু জোড়াতে পানি চলে আসল। কোন কথা বলতেও পারল না সে। সিঁদুরের কৌটা থেকে এক মুঠো সিঁদুর নিয়ে আহিতার সিঁথিতে লাগিয়ে দিল। অনেকটা সিঁদুর আহিতার নাকে এসে পড়ল। আহিতা নিজেকে আর ধরে রাখতে পারল না। স্বপ্নিলকে জড়িয়ে ধরে কেঁদে দিল সে। আর স্বপ্নিল, সে তো আজ রাজ্য জয়ের আনন্দে আনন্দিত। আহিতাকে শক্ত করে জড়িয়ে ধরল সে। এতটা শক্ত করে ধরল যেন সৃষ্টিকর্তা ছাড়া আর কারো ক্ষমতা নেই তাদের ছাড়ানো। ভালো থাক আহিতা স্বপ্নিল। ভালো থাক সেই সকল মানুষ যারা অতীতে ক্ষতিগুলোকে অতিক্রম করে জীবনে আবার ঘুরে দাঁড়িয়েছে। সমাপ্ত।